আখের শরবত খেয়েছে, দেখো আখের শরবত খেয়ে সব ফিট হয়ে গেছে। দেখো বিশাল করেছে কল্যাণী এমসটা, হ্যাঁ দেখার মতন। ফুলকপি দিয়ে মাছের তরকারি, ডাল, ভাত, আর কি চাই। ঘরের খাবার একটা আলাদাই রকম স্বাদ। এ বাঁ দিয়ে চলে গেছে মায়াপুর, বহরমপুর সোজা। আর ছেলে এখন বায়না করছে, ও এখন ওই ব্লুটুথ তো কানেক্ট করবে গান শোনার জন্য। সবুজ ধান ক্ষেত, কি লাগছে কালারটা। সূর্যটা একটু বড় দিকে অস্ত যাবে না, আরো ফাইন লাগবে। ঘড়িতে বাজে এখন 9:25, আর আমরা রেডি হতে চলেছি একটা লং রাইডে যাওয়ার উদ্দেশ্যে। তো লং রাইডে যাওয়ার সময় আমরা গুড মর্নিং বলে বেরিয়ে যাই, কিন্তু তার আগের প্রস্তুতি পর্বগুলো কিন্তু দেখাই না। তো আজকে সেই প্রস্তুতি পর্বর এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখন আমার সামনে আমার দুই পার্টনার বসে আছে। এই দুই পার্টনার, এই হচ্ছে আমার জুনিয়র বস, এই বসে আছে আমার জুনিয়র বস জিয়ান, আর এই হচ্ছে আমার লাইফ পার্টনার, এ হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার। তো এই ট্যুরে যাবতীয় হিসাব নিকাশ সব কিন্তু ওর কাছেই থাকবে। তো এখন গোছাচ্ছে সমস্ত কিছু, প্রচুর জিনিসপত্র হয়ে গেছে, মাথা খারাপ যে কীভাবে এইসব জিনিসগুলো নেব। তো একটা একটা করে তোমাদের দেখাই। সবার আগে যেটা দেখাই সেটা হচ্ছে এই যে ক্যামেরা। এই ক্যামেরা সমস্ত আইটেম সমস্ত নিয়ে নিয়েছি। আর এই যে ট্রাইপড, এ হচ্ছে গোপ্রো, যাকে ছাড়া কিছুই হবে না, হচ্ছে গোপ্রো। পাওয়ার ব্যাংক থেকে আরম্ভ করে এভরিথিং ইজ প্রেজেন্ট এখানে, এগুলো এবার তুলতে হবে এখানে। আর এই যে গাড়ির সমস্ত সরঞ্জাম, এই রেঞ্জ থেকে আরম্ভ করে ফায়ার এক্সটিংগুইশার সব কিন্তু এখানে রয়েছে। আর এই চেন ক্লিনার, এই খাবারের জিনিস, সমস্ত খাবারের জিনিস এইগুলো এবার যাবে আমাদের সঙ্গে কিন্তু। আর এইদিকে হচ্ছে আমার এই রাইডিং জ্যাকেট, হেলমেটে মাউন্ট লাগানো হয়ে গেছে। তো এখন এইসব জিনিসপত্রগুলো এখন লোড করতে হবে। লোড করানো একটা বিরাট সমস্যা হচ্ছে, মানে কার জিনিস কোথায় ঢুকবে, কার জিনিস কোথায় ঢুকবে না, এই নিয়ে একটা বিরাট মানে কি বলবো মিউজিক্যাল চেয়ারের মতন খেলা চলছে। এগুলো সব গোছানো হোক, আর কিছুক্ষণ বাকি আছে, রাতে বেলা একটু ঘুমাতে হবে, ঘুমিয়ে ব্যাস সকালবেলা হলেই বেরিয়ে পড়া। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 7:51, আর আমরা এই 7:51-তে বেরোতে চলেছি এখান থেকে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো আজকে আমার এই দুটো পার্টনার পুরো একদম ফুল রেডি। আমরা রাইডিং গিয়ার্স থেকে এভরিথিং সব কিছু পরে নিয়েছি। আজকে গিয়ে আমরা থাকবো শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি, যার দূরত্ব আমাদের বাড়ি থেকে 550 কিলোমিটার রাস্তা, কিন্তু দেরি হয়ে গেছে অনেক, জানি না কীভাবে কভার করব। আগে তো বেরাই, তারপরে দেখা যাবে। জয় মা কালী, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আসলাম, লেট হয়ে গেল অনেক, কিছু করার নেই। আর 10ই মার্চ 2025 আমার দুই এনার্জেটিক প্লেয়ার, দুই পার্টনারকে নিয়ে বেরিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। এখন এই 10 দিন এই খোলা আকাশের নিচে আর এই কালো পিচের রাস্তায় কিন্তু দাপিয়ে বেড়াবো। অনেক বড় একটা সিরিজ হতে চলেছে, তো অনেকগুলো পার্টে ভিডিওটা আসবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্রত্যেকটা পার্টগুলো দেখার। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু দারুণ ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চার হতে চলেছে। প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আজকে আমরা তো এই শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি অবধি যাবো, কালকে আমরা ওখান থেকে যাবো আসাম, কালকে আসাম থেকে বলবো। আজকে আমরা জলপাইগুড়ি কোনো একটা জায়গায় থাকবো, দেখা যাক। ইসলামপুর যাওয়ার পর ডিসিশন নেবো যে কোথায় আজকে থাকছি। টোটাল আমাদের বাড়ি থেকে জলপাইগুড়ি ডিস্টেন্স হচ্ছে 550 কিলোমিটার। তো গুগল দেখাচ্ছে প্রায় 11.5 ঘন্টা 12 ঘন্টা দেখাচ্ছে, আমাদের আরও বেশি লাগবে। বেশ রিল্যাক্স মুডে আজ গাড়ি চালাবো, কোনো তাড়াহুড়া করবো না। তো এখন সর্বপ্রথম আমরা কিন্তু কল্যাণী ব্রিজটা পার হবো। কল্যাণী এক্সপ্রেস হয়ে যে রাস্তাটা আসছে সে রাস্তাটা, অর্থাৎ কল্যাণী এমসের পাশ দিয়ে গিয়ে আমরা রানাঘাট পার করে উঠে যাবো কৃষ্ণনগর। আমরা প্রায় বাড়ি থেকে 4-5 কিলোমিটার এগিয়ে চলে আসলাম। এ হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, একটা নিউ কনস্ট্রাকশন হচ্ছে, আর তার পাশেই চলে গেছে হুগলি রিভার। তো এবার আমরা এই ঈশ্বরগুপ্ত সেতুর উপরে উঠবো। আমরা লোকাল যারা আছি তারা কিন্তু এটাকে কল্যাণী ব্রিজে বলি আমরা। এই ব্রিজের উপরে উঠে যাচ্ছি এবার। বাবা সূর্যটা একদম সামনের দিকে পড়ছে। তো সেতু আর সামনে হচ্ছে তিগড়ির সঙ্গম, আর আমাদের বাড়িটা হচ্ছে এদিকে, আমরা এদিক দিয়ে আসলাম। অর্থাৎ কলকাতা থেকে কোনা এক্সপ্রেস হয়ে যারা আসবে বা সাঁতরাগাছি যারা আসবে তারা ওল্ড দিল্লি রোড ধরে কিন্তু এই মাওড়া ফ্লাইওভার পার হয়ে গজঘণ্টা মোড় থেকে ডান্ডির টার্ন নিলেই এই ব্রিজটা পেয়ে যাবে। তো আগেরবার যখন শিলিগুড়ি গেছিলাম তখন আমরা কিন্তু
নবদ্বীপ হয়ে গেছিলাম, অর্থাৎ ওল্ড দিল্লি রোড ধরে আমরা ফ্লাইওভার পার হয়ে গজকন্ডা মোড় থেকে এদিকে টার্ন নিয়ে আমরা নবদ্বীপ রোডটা ধরেছিলাম, নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর হয়ে তারপরে বেরিয়েছিলাম শিলিগুড়ি। এবার একটা অন্য রুট দিয়ে যাচ্ছি, এই রুট দিয়ে গেলে অনেকটা রাস্তা কিন্তু কম পড়ে। আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে যেটা আছে সেই রাস্তাটা যে আসছে ওদিক থেকে যেটা আসছে সেই রাস্তাটা আমরা এদিক থেকে কি মিট করবো, কল্যাণী হিমসের পাশ দিয়ে রাস্তাটা ধরে নেবো। রাস্তাটা শুধু দেখো, আমাদের বাড়ি থেকে এই ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে আমরা এখন নিচে দিকে নামছি, আর সূর্যটা এখন আমার মাথার উপরে। ওয়েদার কিন্তু এখন মোটামুটি ঠিক থাকলেও বেশ গরম লাগছে এখনই। এই সিগন্যাল থেকে এবার আমরা বাঁ দিকে নিয়ে নেবো। সোজা চলে গেছে ব্যারাকপুর, আর এই ডান দিকে চলে গেছে কাঁচরাপাড়া স্টেশন। আমরা এবার বাঁ দিকে রাস্তা নিয়ে নিলাম। এখন কল্যাণী রাস্তায় গাড়ি চালাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর, ওনার প্ল্যানিংয়ে কিন্তু এই কল্যাণী গড়ে উঠেছিল তখন। এখন তো কল্যাণী অনেক ডেভেলপ করে গেছে, দারুণ লাগে কিন্তু কল্যাণী। এখানকার রাস্তাঘাট বাড়িঘর যা আছে কিছুটা কিন্তু সল্টলেকের সঙ্গে কিন্তু মিল খায়। এ হচ্ছে কল্যাণী এইমস, বিশাল করেছে কল্যাণী এইমসটা। হ্যাঁ, অখিল ভারতীয় যুব বিজ্ঞান সংস্থান কল্যাণী। চলো এইমস, টাটা। ভাই এই রাস্তায় কিন্তু বাইক চালিয়ে আরাম পাচ্ছি না, প্রচুর স্পিড ব্রেকার, তারপরে ওয়েদারও বেশ গরমই লাগছে আজকে। এই দেখো আবার চলে এলো স্পিড ব্রেকার। বহরমপুর এখান থেকে 141 কিলোমিটার। এইবার বাদিক রাস্তাটা আমরা ধরে নিলাম। এইটুকু রাস্তায় যা একটু খারাপ ছিল, এরপরে কিন্তু হাইওয়েতে উঠে যাচ্ছি আমরা, তো দুর্ধর্ষ রাস্তা পাবো। এবার NH-12 উঠে পড়লাম, আর কোনো চিন্তা নেই, একদম সরে যাবো। এবার রাইড জমে যাবে। সামনে একটা টোল পাবো, আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজাটা। কৃষ্ণনগর দেখাচ্ছে এখান থেকে 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার। রানাঘাট প্রায় চলে এসেছি, রানাঘাট কভার করেই নেবো কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। তো কলকাতা থেকে এই শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মধ্যে এটা হচ্ছে এখন বেস্ট রাস্তা। কল্যাণী এক্সপ্রেস হয়ে যে রাস্তাটা আছে, মাঝে একটুখানি স্পিড ব্রেকার আছে, একটু অসুবিধা হলো। ওভারঅল কিন্তু এই রাস্তাটা কিন্তু এখন সব থেকে ভালো রাস্তা যা বয়ে আছে। চলো এবার সোজা গাড়ি চালাই। এবার কৃষ্ণনগরটা পার করে কি কোথাও দাঁড়াবো। আগেবার যখন এসেছিলাম এই বাঁ দিকে রাস্তা দিয়ে এসেছিলাম, এটা হচ্ছে নবদ্বীপ রাস্তা, এই দিক দিয়ে এসেছিলাম গো, অনেক টাইম লেগে গেছিলো। আমরা কৃষ্ণনগর প্রায় ঢুকে গেলাম। কিলোমিটার বলছে এখন 75 কিলোমিটার রাস্তা আমরা এখন অব্দি রাইড করে আসলাম। তো এবার কোনো জায়গায় একটু দাঁড়াবো, আমাদের ব্যাগে চাফা আছে, ওগুলো একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর জার্নিটা কন্টিনিউ করবো। চলো এ বাঁ দিকে চলে গেছে মায়াপুর, বহরমপুর সোজা। ভেবেছিলাম এখানে একটু দাঁড়াবো, কিন্তু কোথাও ছাওয়া জায়গা পাচ্ছি না, ছাওয়া জায়গা পেলে দাঁড়াতে হবে। তো বাড়ি থেকে এখন অবধি আমরা ওই অ্যাপ্রক্স 80 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। আর আমরা রাস্তায় বসে পড়েছি, বাড়ি থেকে চাপা নিয়ে এসেছিলাম, সেগুলো খাওয়া হচ্ছে, এই অবস্থা। আর এই হচ্ছে আমার গাড়ি। তো যা হোক, মোটামুটি এই অবধি যা আসলাম খুব ভালোই আসলাম। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এরপরে আসবে বেতরাড়ি, তারপর আছে বহরমপুর, এভাবে আস্তে আস্তে পার হয়ে যাবে। আর ছেলে এখন বায়না করছে, ও এখন ওই ব্লুটুথটা কানেক্ট করবে গান শোনার জন্য। এবার ওকে ব্লুটুথটা কানেক্ট করে দেবো, আর গান শুনতে শুনতে চলবে। মোটামুটি 100 কিলোমিটার অবধি গাড়ি চালাবো, তারপরে গিয়ে আবার একটা ব্রেক নেবো। চলো চাটা খেয়ে এবার বেরোনো যাক। কিন্তু এখানে যে দাঁড়ালাম না, পুরো ঘেমে গেলাম, এত গরম পড়ে গেছে। এখন দেখছি এখন বাজে 10:30 বাজে, এই 2টো অবধি এখন এরকম মধ্যে পাবো, 2-3টে অবধি, তারপরে আবার একটু ঠান্ডা হবে। ধুবুলিয়া পার হচ্ছে এখন আমরা। এরপরে আসবে বেতরাড়ি ফরেস্ট, তারপরে আসবে পলাশি। ঘড়িতে বাজে এখন 10:35, আর আমরা বেতরাড়ি ফরেস্ট পার করে চলে যাচ্ছি। এই পাশটা সমস্ত বাড়িঘর রয়েছে, লোকালিটি এরিয়া, আর এদিকটা পুরোটাই ফরেস্ট। ফরেস্ট আর আগের মতো নেই, সব গাছপালা কেটে কেটে উড়িয়ে দিচ্ছে। বেতরাড়ি অভয়ারণ্য, নদিয়া মুর্শিদাবাদ। আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল প্লাজা, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর ACW টোল প্লাজা। তো এই ভিডিওতে কিন্তু সব কটা টোল প্লাজার নাম বলবো না, কেননা 2024-এর কলকাতা টু শিলিগুড়ি যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে কিন্তু সব কটা টোল প্লাজা আমি বলে দিয়েছি ওখানে। তো চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। টোটাল যতগুলো টোল প্লাজা আছে সব কটার নাম কিন্তু ওতে উল্লেখ করা আছে এবং রেটও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। লাস্ট যে টোল প্লাজাটা আসবে অর্থাৎ পশ্চিম মায়াদি টোল প্লাজা, ওইখান থেকে কিন্তু রাস্তা চেনার পালা। তো ওই জায়গাটা ভালো করে দেখিয়ে দেবো যে ওদিক থেকে শিলিগুড়ি ঢোকার রাস্তা, আর হচ্ছে ওদিকে
জলপাইগুড়ি ঢোকার রাস্তা দুটো ভাগ হচ্ছে ঘোষপুকুর মোড় থেকে, এখন ঘোষপুকুর বাইপাস হয়ে গেছে। বেথরবাড়ি থেকে এই দেবগ্রাম অবধি রাস্তা কিন্তু 2 to 4 লেনের কাজ হচ্ছে বলে কিন্তু বেশ ভালোই ডাইভারশন রয়েছে। এই দেবগ্রামে কিন্তু আগেবার যখন এসেছিলাম তখন এই দেবগ্রামে কিন্তু আমরা টিভি একটা এখানেই নিয়েছিলাম, এই দেবগ্রামে। এরপরে আসবে নবগ্রাম, তার মাঝখানে পড়বে পলাশি। পলাশি এখান থেকে আর বেশি দূরত্ব নেই। এই সামনে আছে পলাশি স্মৃতিসৌধ গেট, দূর থেকে দেখা যাচ্ছে, লেখাই আছে ওখানে পলাশি স্মৃতিসৌধ, পলাশির স্মৃতিসৌধ গেট। চলো, এখানটা ফাঁকাই আছে। সামনে আছে রেজিনগর, তো এই রেজিনগর থেকে শুরু হয়ে গেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তো প্রায় আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকেই গেলাম। তো এখন অবধি ওডোমিটার যা দেখাচ্ছে তাতে 127 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। আর ঘড়িতে বাজে এখন 11টা 15। এরকমভাবে যদি চলতে থাকি তাহলে ভালো টাইমে আজকে আমরা জলপাইগুড়ি পৌঁছে যাব। হ্যাঁ, কত করে? ও, এইদিকে ধ্যানই নেই, কাস্টমার দাঁড়িয়ে আছে। কত করে? দাও দাও দাও। আখের শরবত খেয়েছে, দেখো আখের শরবত খেয়ে সব ফিট হয়ে গেছে। দেখো 20 টাকা করে আখের শরবত নিলাম, 10 টাকা করে আছে, 20 টাকা নিলাম। প্রচুর গরম এখানে, তাই না? ভালোই গরম লাগছে দেখছি। চলো এখান থেকে বেরোনো যাক। ভেবেছিলাম 100 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো, কিন্তু সামনে আখের শরবতের একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম। চাপো চাপো চাপো। বেলডাঙ্গা থেকে এবার স্টার্ট করলাম। তো এই বেলডাঙ্গা থেকে এখন ফারাক্কা দেখাচ্ছি 113 কিলোমিটার রাস্তা। আর মোটামুটি এখন অবধি আমরা 150 কিলোমিটার মতো এসেছি। আর ঘড়িতে বাজে এখন প্রায় 15টা। দেখতে দেখতে ঘড়ি কাটা দৌড়াচ্ছে। আর এরপরে আসছে ভাবতা, তারপরে আসছে সারগাছি। সারগাছি থেকে বাইপাস করে আমরা বহরমপুর রাস্তা ধরে নেবো। এটা হচ্ছে বহরমপুর বাইপাস, আর এটা হলো সারগাছির দিকে চলে যাচ্ছে। আগে এই রাস্তা দিয়ে যেতে হতো, এখন বাইপাস হয়ে যাওয়াতে আর কোনো চিন্তা নেই। এইবার কিন্তু রাস্তা, টোটাল রাস্তাটা মোটামুটি ভালো পাবো। বেতরারি থেকে এই ভাবতা অবধি 2 to 4 লেনের কাজ হচ্ছে, তার জন্য এই রাস্তায় প্রচুর ডাইভারশন রয়েছে। দুর্ধর্ষ রাস্তা পাবো এবার। রাস্তাটা শুধু দেখো, বাইপাসটা কি হয়েছে, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে আবার নিচে নেমেছে, দুর্ধর্ষ। সামনে আসছে মোরগ্রাম, নবগ্রাম পেরিয়ে চলে আসলাম। এবার আসছে মোরগ্রাম, তারপর আসবে ফারাক্কা। এই চলে যাচ্ছে বর্ধমান দিকে যাওয়ার রাস্তা, রামপুরহাট দিকে যাওয়ার রাস্তা, আসানসোলের দিকে যাওয়ার রাস্তা, মোরগ্রাম মোড়। বর্ধমান থেকে ফুটিসাঁকো হয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা কিন্তু এদিক দিয়ে এসে NH 12 উঠে পড়ছে। এটা কিন্তু একটা ভালো রাস্তা, কিন্তু এই ফুটিসাঁকো রাস্তাটা একটু খারাপ আছে। রাস্তাটা কিন্তু অনেক শর্টেজ রুট শিলিগুড়ি যাওয়ার। এই শিলিগুড়ি যাওয়ার পথে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যখন এই সেতুটা যখন আমরা পারাপার করি। এটা হচ্ছে আইরন সেতু। এই আইরন সেতু পার হচ্ছি আমরা এখন। তো এখান থেকে ফারাক্কার বেশি দূরত্ব নেই, খুব জোর হলে এই অ্যাপ্রক্স বলছি 30-35 কিলোমিটার হবে। আর সামনে আসছে ফারাক্কা। ফারাক্কা পার করে ভাবছি খাবো। এই সামনে আসছে ফারাক্কা ব্যারেজ। তো এবার দেখার বিষয় হচ্ছে ফারাক্কা ব্যারেজে কিরকম ফাঁকা পাই। ব্রিজে ঢোকার আগে সমস্ত মার্কেট হোটেল রয়েছে এখানে, পার্ক ভিউ হোটেল, রয়্যাল হোটেল অ্যান্ড লজ। এদিকে হচ্ছে অভিনন্দন ধাবা, প্রচুর দোকান রয়েছে এদিকে, প্রচুর দোকান খাওয়ার জন্য। চলো আগে এগিয়ে যাই এবার। এই ফারাক্কা ব্যারেজে আমরা ঢুকে গেলাম ফাইনালি। এই ফারাক্কা ব্যারেজ পেয়েছি। একটা আশঙ্কা ছিল এখানে কিরকম জাম থাকবে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমরা ছেড়ে দিলাম, এবার এন্টার করতে চলেছি মালদা ডিস্ট্রিক্ট। দারুণ লাগছে। এই নিয়ে কটা ডিস্ট্রিক্ট হলো আমাদের। ওইদিকে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট ক্রস করলাম, তারপরে নদিয়া, তারপরে মুর্শিদাবাদ, এবার ঢুকছি মালদা ডিস্ট্রিক্ট। ফারাক্কা ব্রিজের ওপর যেরকম থাকার কথা সেই তুলনায় ফাঁকাই আছে। চলো ব্রিজটা পার করি। রাত্রিবেলায় আলোগুলো জ্বললে কিন্তু দারুণ লাগবে। আর ফারাক্কা ঢুকতেই কিন্তু ব্যাপক গরম শুরু হয়ে গেল, গাড়ি চললেও কিন্তু গরম লাগছে। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। এখানে দাঁড়িয়ে গেলাম একটুখানি। এবার এর সামনে কোনো জায়গায় দাঁড়াবো এবার, কেন এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, বাজে 10 মিনিট বাকি। এবার কোনো একটা জায়গা দেখতে হবে খাওয়ার জন্য। তো এখন অবধি আমরা 260 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছি ফারাক্কা। আর এখন দাঁড়িয়ে আছি ফারাক্কার ঠিক 17 মাইল টোল প্লাজার কাছে। এই পেরিয়ে এলাম, আমার পিছনে হচ্ছে ফারাক্কা 17 মাইল টোল প্লাজা। বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম। তো এখানে এক ভাই আছে, ভাইকে বললাম একটু জল ফল নেবো, খাবো। খুব সুন্দর ব্যবহার, বললো দাদা কোনো ব্যাপার না, পাকা পাকা চালিয়ে দিয়েছে, জল ফল দিল, টেবিল পরিষ্কার করে দিয়েছে। এখানে এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া আনা হয়েছিল, সেগুলো সব এখন এখানে পরিবেশন করা হচ্ছে। তারপরে ফুলকপি দিয়ে মাছের তরকারি
ডাল ভাত আর কি চাই। ঘরের খাবার একটা আলাদাই এরকম স্বাদ। এটাই আমরা রাস্তা জায়গা পাচ্ছিলাম না, তো এই ভাই খুব হেল্পফুল, আমাদের জায়গাটা করে দিল আর খেতে পাচ্ছি বসে। তো খাওয়া দাওয়াগুলো করি আগে। আসছি ভাই, ধন্যবাদ। চলো চলো বেরিয়ে যাই এবার, ফারাক্কা থেকে বেরিয়ে যাচ্ছি এবার। এরপরে আসবে গাজল, তারপরে আসবে রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে আসবে ঘোষপুকুর মোড়। ওখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। এবার সর্বপ্রথম পেট্রোলটা ভরে নিতে হবে। আমার জেরিকেনের পেট্রোল রয়েছে, এবার জেরিকেনের পেট্রোল একটু কম ভরেছি, 3-6 লিটার, ওটা এমার্জেন্সির জন্য রেখে দিয়েছি। তো জাস্ট এই ফারাক্কা ব্রিজ ঢোকার পরেই রিজার্ভ হয়ে গেল। সামনে পেট্রোল পাম্প দেখতে পেলাম, এখানে পেট্রোলটা ভরে নেবো। চলো চলো, পেট্রোল ভরা হয়ে গেল। বাড়ি থেকে 10 লিটার ভরেছিলাম, মোটামুটি ওই অ্যাপ্রক্স 300 কিলোমিটার জার্নি করেছি, ওই 30 করে যাচ্ছে, ঠিকই আছে। চলো এবার যত টানবো গাড়ি। এই শুরু হয়ে গেল মালদা আমের বাগান, গাছ ভর্তি মুকুল, বাপ রে বাপ, সে ঘন জঙ্গলের মতন দেখতে পাচ্ছি। এখানে সব আম বাগান, ল্যাংড়া আমের জন্য বিখ্যাত। আমার বাদিক ডান দিক দুদিকে ভরা একদম আমের বাগান, দারুণ লাগছে। এটা এখন ইটাহার বাস স্ট্যান্ড, বাঁদিকে হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড। এখানে তো প্রচুর ট্রাফিক জ্যাম দেখছি। চলো, ইটাহারের মোড় জাম ছেড়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি ইটাহার। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে। আমরা এবার উত্তর দিনাজপুরে ঢুকে গেলাম, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। ওফ, কি লাগছে এই জায়গাটা, দেখো। দাঁড়াবো এখানটা, ফাইন লাগছে ভাই, না দাঁড়িয়ে পারলাম না এই জায়গাটা। দেখো সবুজ ধান ক্ষেত, কি লাগছে কালারটা। সূর্যটা একটু বড় দিকে অস্ত যাবে না, আরো ফাইন লাগবে। প্রকৃতির কত রকম রূপ আছে, শুধু দেখার জন্য চোখ চাই, ব্যাস, আর কিছু না। বোর্ডটা একটু দেখে নিই, ডালখোলা 50, শিলিগুড়ি 180। চলো, আর ওইদিকে সূর্য মামা একটু পরে অস্ত যাবে, ব্যাস হয়ে গেল। সূর্য মামা অস্ত চলে গেলে আমার হয়ে গেল। রাতের বেলা আমি বাইক ভালো চালাতে পারি না, অতটা কনফিডেন্স পাই না। দেখা যায় কতটা টানতে পারি। 180 কিলোমিটার আছে, ওই টাইম লাগবে। রায়গঞ্জের পর থেকে কিন্তু রাস্তা অসাধারণ। রায়গঞ্জ থেকে ডালখোলা অব্দি যে রাস্তাটা আছে, দারুণ রাস্তা পাচ্ছি। এত অব্দি যে আমরা আসলাম, তার মধ্যে সব থেকে টপ রাস্তা যদি বলি তাহলে হচ্ছে এই রায়গঞ্জ টু ডালখোলা রাস্তা, দুর্ধর্ষ। এখানে অনেকটা কিন্তু টাইম মেক আপ করে ফেললাম। ডালখোলা দেখাচ্ছে আর এখান থেকে 60 কিলোমিটার, চলে এসছে ভাই। শিলিগুড়ি দেখাচ্ছে এখান থেকে 142 কিলোমিটার। ছেলে এখন খুব এনজয় করছে, গান করছে, আবার মাঝে মাঝে নেচে উঠছে। আমি বললাম না কি করিস না, গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাবে। ডালখোলায় চলেই আসলাম। পূর্ণিয়া দেখাচ্ছে বাঁদিকে, বিহারে পূর্ণিয়া, কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 127 কিলোমিটার। এখানটা একটু জাম পাবো, এদিক থেকে আমরা ডান দিকে নেবো। এবার জাম পেলাম। এবার চলো, ডালখোলা এই ডাইভারশনটা পার করে ঢুকে গেলাম। এবার আসবে কিষানগঞ্জ। এই কিষানগঞ্জের রাস্তাটা একটু খারাপ আছে, এই কিষানগঞ্জের রাস্তাটা একটু খারাপ পাবো এবার। এই দেখো, এখান থেকে শুরু হয়ে গেল। সেরকম স্মুথ রাস্তা কিন্তু পাবো না, যেটা এতক্ষণ পেলাম। এখানে দেখে শুনে গাড়ি চালাতে হবে। আগেবার যখন এসেছিলাম আমি দেখেছি, দূর থেকে বোঝা যাচ্ছে না এমন এমন গর্ত রয়েছে, ডেঞ্জারাস গর্ত। এই কিষানগঞ্জের রাস্তায় এবার গাড়ি চালাচ্ছি, দেখো কি রাস্তা। বহু বছর ধরে রাস্তা এরকমই হয়ে আছে, কারণ এটা তো 3 কিলোমিটার হচ্ছে বিহারের মধ্যে পড়ে, আর ওইদিকে পশ্চিমবঙ্গ। দুটো সরকারের মধ্যে কোনো কিছু ব্যাপার আছে, কারণ এত রাস্তা সব উন্নতি হচ্ছে, এই রাস্তাটা কেন উন্নতি হবে না? কিছু তো ব্যাপার আছে। আর একটু আগে যদি বাড়ি থেকে বেরোতে পারতাম, তাহলে আমরা ওই ধানতলা থেকে একটা রাস্তা আছে বেঙ্গল টু বেঙ্গল, ওই ধানতলা হয়েও কিন্তু দেখো, দেখেছো, লাইভ দেখিয়ে দিলাম। দেখো ওই ধানতলা দিয়ে একটা রাস্তা আছে, ওটা কিন্তু ইসলামপুর দিয়ে বেরোয়। রাতের বেলা ওই রাস্তায় যাওয়া ঠিক হবে না, কেননা আমরা ফ্যামিলি নিয়ে আছি। দিনের বেলা হলে 4টে-5টার সময় যদি কভার করতে পারতাম, তাহলে ধানতলা রাস্তা আজকে ধরতাম। ওটা অনেকটা শর্ট হয় রাস্তাটা, খুব ভালো রাস্তা। ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117, কিষানগঞ্জ তো দেখাচ্ছে এটা। এবার রাস্তাটা শুধু দেখো, পুরো কাকা উঠে গেছে। থার্ড গিয়ারে দিয়ে দিই গাড়িটাকে। বড় বড় বাম্পার পেরিয়ে কিষানগঞ্জ ঢুকে গেলাম। আর এই উপরে রাস্তা চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে, বিহারের। শিলিগুড়ি 100, গুয়াহাটি 553। এই তো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা এখন উঠে পড়লাম ইস্ট ওয়েস্ট করিডোর, ন্যাশনাল হাইওয়ে NH-27। আর বাঁ দিকে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, ইস্ট ওয়েস্ট করিডোর। আর দেখো কি অবস্থা, একটা স্ট্রিট লাইট এখনো জ্বলেনি। এই ইস্ট ওয়েস্ট করিডোর, এটা কিন্তু আসামের শিলচর থেকে
স্টার্ট হয়েছে আর এদিকে গুজরাটের পোরবন্দরে গিয়ে শেষ হয়ে এতটা রাস্তা বিস্তৃত ইস্ট ওয়েস্ট করিডোর। এইখানে কিন্তু দুধারে স্ট্রিট লাইট, কিন্তু একটা লাইটে জ্বলছে না, জানি না কেন। এইসব রাস্তা যদি বৃষ্টি এসে যায় দাঁড়াবার জায়গাই নেই, এই রেনকোট ফেনকোট বার করতে করতে কিন্তু একদম গঙ্গা স্নান হয়ে যাবে। আর এই আবার খারাপ রাস্তা চলে এলো, ফগ লাইটটা জ্বালানো যাক। তো এখন এসে পৌঁছালাম গুঞ্জেরিয়া। এখন আর 77 কিলোমিটার যেতে হবে। এদের কোমর ধরে গেছে পুরো ঝাঁকুনিতে। এত রাস্তা আসলো কিছু হয়নি, কিন্তু এই ডালখোলা থেকে কিষানগঞ্জ অবধি কিন্তু মারাত্মক খারাপ রাস্তা। রাতেরবেলা কিন্তু এই রাস্তা আসা যাবে না। মানে কি সাংঘাতিক অবস্থায় গাড়ি চালাচ্ছি, গাড়ির মানে চাকা মনে হচ্ছে তত করে কাঁপছে, বেঁকে যাবে এরকম অবস্থা। তো এখানে এসে দাঁড়ালাম, মোটামুটি হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের 9টা বেজে যাবে। তো চাটা ভালো করেছে এখানে, মাটির ভাড়ের চা খুব সুন্দর খেলাম। একটু গরম গরম চা খেয়ে নিলাম। চাটা কিন্তু খুব ভালো করেছে, তাই না? 10 টাকা নিলে মাটির ভাড়ে, আমাদের ওখানে কিন্তু এগুলো 30 টাকা করে নেয়। চা ভালো হয়েছে, শরীরে এনার্জি একটু এসে গেল। কিন্তু রাস্তা সাংঘাতিক রাস্তা, এইসব রাস্তায় কোনো কনফিডেন্সই পাচ্ছি না আমি গাড়ি চালিয়ে। তারপর আবার চশমা পরলে ভালোভাবে গাড়ি চালাতে পারি না, চশমা খুলতে হবে। এই ইসলামপুর বাইপাস এসে দাঁড়ালাম। আগেরবার গেছিলাম ওদিক দিয়ে, ওটা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছে, এখন বাইপাস খুলে গেছে। এ দাঁড়ালে তাও একটু জিজ্ঞাসা করে নিলাম, কেন রাত্রিবেলা তো। ঠিক আছে, ধন্যবাদ, আসছি। তো বাইপাস খুলে যাওয়াতে এই রাস্তাটা ধরছি। গুগল কিন্তু আমাদের বাঁ দিকে রাস্তা দেখাচ্ছিল, যার জন্য আমি একটুখানি দাঁড়িয়ে গেলাম। রাতের অন্ধকারে আসার এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। এদিকে রাস্তায় কোনো আলোই নেই, তো ব্রিজের উপর ছিল আলো, এদিকে পুরো অন্ধকার। এই চলে এলাম পশ্চিম মায়াদি টোল প্লাজা। এই যে পশ্চিম মায়াদি টোল প্লাজা পেরিয়েছি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে শেষ টোল প্লাজা। অর্থাৎ আমরা কিন্তু এখন দার্জিলিং ডিস্ট্রিক্ট ঢুকে গেছি। দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। এবার সামনে আসছে ঘোষপুকুর মোড়। এই ঘোষপুকুর মোড় থেকেই শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ভাগ হচ্ছে। সামনে একটা বোর্ড আসবে, বড় একটা মাইক ফলক দেখা যাবে, ওখানে লেখা আছে, দেখো। এই টোল প্লাজাটা পেরিয়ে আসলাম, উপরে লেখা আছে ফুলবাড়ি রাস্তা হচ্ছে সোজা, জলপাইগুড়ি ফুলবাড়ি সব সোজা। এখান থেকে 53 কিলোমিটার দেখাচ্ছে জলপাইগুড়ি, ফুলবাড়ি 20 কিলোমিটার, আর বাগডোর আছে 14 কিলোমিটার বাঁদিকে। অর্থাৎ কলকাতা থেকে ডাইরেক্ট এসে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এইসব জায়গায় যেতে গেলে এই বাঁদিকে রাস্তা নিতে হবে। এই বাঁদিকে সোজা রাস্তা নিয়ে প্রথমে আসবে বালাসন ব্রিজ। বালাসন ব্রিজটা ক্রস করে আসবে খাপরাইল মোড়। ওই খাপরাইল মোড় থেকে বাঁদিকে রাস্তায় চলে যাচ্ছে কার্শিয়াং রোড, আর সোজা চলে গেলে আসবে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে ওটা আছে হিলকার্ট রোড। মানে ওই দিকে যেতে গেলে, অর্থাৎ দার্জিলিং দিকে যেতে গেলে ওই রাস্তাটা নিতে হবে। আর এই রাস্তা দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়। সামনে ফুলবাড়ি আসছে, ফুলবাড়ি থেকে বাঁদিকে টার্ন নিলেই একদম শিলিগুড়ি সিটিতে। এই প্রথম শিলিগুড়ি বা জলপাইগুড়ির দিকে পা রাখছি, এই প্রথম কোনো হোটেলে গিয়ে উঠছি আমরা। কেন সামনে আমাদের দাদুর বাড়ি আছে, এবার দাদুর বাড়িতে আর যাওয়া হলো না। মানে গেলে আমাদের সকালে বেরোতে অনেক সমস্যা হয়ে যাবে, যার জন্য আমরা এদিক থেকে বেরিয়ে যাব। জলপাইগুড়ি দিয়ে গাজলডোবা, কোতলাবাড়ি হয়ে আমরা কালকে যাব গুয়াহাটি। তো কালকের জার্নিটা তো তোমার সঙ্গে শেয়ার করবোই। এখন গিয়ে আগে হোটেল নিই। এতটা রাস্তা জার্নি করে আসলাম, তো আমার যে দুটো প্লেন্ট আছে তা কিন্তু একদম মস্ত আছে, কোনো রকম অধৈর্য হয়নি এখনো। অলরেডি এই রাস্তায় ওদের দুবার আসা হয়ে গেল। ওয়েলকাম টু মোহনন্দা ব্যারেজ। আগের বারে যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে এসেছিলাম, এবারও এই রাস্তা দিয়ে যাচ্ছি। চলো মোহনন্দা ব্যারেজ পেরাচ্ছি, মানে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, আর চিন্তা নেই। আমার বাঁ পাশে কিন্তু সব চায়ের বাগান। সূর্য থাকতে থাকতে যদি আসতে পারতাম খুব সুন্দর লাগতো ভিউটা। আমরা এখন ফুলবাড়ির এই মোড়ে আসলাম। এই গোল সার্কেলটা, এটা রাউন্ড দিয়ে ডান দিকে চলে গেলে হচ্ছে জলপাইগুড়ি, আর বাঁ দিকে চলে গেছে শিলিগুড়ির দিকে। তারপরে দাঁড়াই, সিগন্যালটা লাল হয়ে গেছে। 8:30 বাজে আমরা জলপাইগুড়ি এন্টার করে গেলাম। ভাবতে পারিনি যে 8:30 ঢুকে যাবো। আমি তো এক্সপেক্ট করছিলাম যে 10টার সময় ঢুকবো। যেরকম রাস্তা পাচ্ছিলাম, যা হোক খুব সুন্দরভাবে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন জলপাইগুড়ি। তো এখান থেকে কালকে আমরা আবার গুয়াহাটি যাবো। চলো দেখি কোনো হোটেল পাই। এই হোটেল RS ভবন ট্যুরিস্ট লজ, এখানে আমাদের আজকে আস্তানা। আর এই দিকে চলে গেছে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এসে এই হোটেল, ভিতরে গিয়ে কথা হবে, চলো। বাড়ি থেকে 550 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি। আজকে বাড়ি থেকে যে আমরা আসলাম, মোটামুটি আমাদের 2200 টাকা তেল লেগেছে। ফুলবাড়ির মোড় থেকে 2 কিলোমিটার দূরত্বে একটা হোটেল পেলাম। হোটেলটার নাম হচ্ছে RS ভবন
আমাদের রুম রেট নিল এটা 1200 টাকা। হোটেলের ভিতরটা তোমাদের একটু দেখাই। এটা 2 বেডের রুম, এই যে 2 বেডের রুম, আর আছে বাথরুম। গিজারটা বড়ই আছে, বেশ বড় সড়ো, ঠিকই আছে মোটামুটি। এই হচ্ছে ঘরের পরিবেশ। আর এটাকে মিরর দিয়েছে, একটা টিভি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে, এসিও আছে, পাখা চলছে। আর সামনে এই ধরনের একটা কমন প্যাসেজ, একটা ব্যালকনি আছে। আর আমাদের জিনিসপত্র এখন এই অবস্থায় পড়ে আছে। যাই হোক, মোটামুটি আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি এখানে। কালকে সকালবেলা আমাদের এখান থেকে জার্নি স্টার্ট হবে গুয়াহাটির উদ্দেশ্যে। আমরা গাজনডোবা, উতলাবাড়ি, তিস্তা ব্রিজ ক্রস করে কালকে যাব গুয়াহাটির দিকে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, একটা কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড টাটা।